তো ওই যে ওই রুমের পাশ দিয়ে আমি গেলাম আর ওই যে ঘটনাটা শুনলাম যে ওই ডেড বডি কাটতে হবে, ওই সেই মুহূর্ত থেকে আমার ওই ডাক্তার হওয়ার স্বপ্ন কোথাও না কোথাও একটু টালমাটাল হলো আর কি। আমি যে ডায়েট মানে তাদের কাছে একটা এক্সট্রিম কিছু হতে হবে, মানে যতক্ষণ না আমি একটা কোনো এক্সট্রিম জিনিস করছি আমি কিছুই করলাম না। এই যে র্যান্ডম একটা অ্যাডভাইস যে আপনি এত গ্রাম প্রোটিন নিয়ে নিন, আপনি এতগুলো ডিম খেয়ে নিন, হ্যাঁ, বা প্রোটিন সাপ্লিমেন্টেশন, এখন তো এটা নিয়ে এটা একটা মানে $1 বিলিয়ন ওয়ার্ড হয়ে গেছে আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রিতে, যে প্রোটিন। যদি একটা যখন ডায়েট প্ল্যান দেওয়া হয় জিমে, সেখানে কতটা কি ক্যালকুলেশন করে সেটা দেওয়া হয় সেটাও তো একটা কোয়েশ্চেন মার্ক। এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটি নতুন ধরনের এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমাদের পডকাস্টের যেটা মূল বিষয় সেটা হলো ডায়েট। তো আমরা আগে অনেকগুলো ভিডিও আমরা করেছি, যে পডকাস্টে আমরা চা রিলেটেড কথা বলেছি, অনেক এন্টারপ্রেনার্সরা এসেছেন, তাদের জার্নি নিয়ে কথা বলেছি। আজকে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আজকাল এত আমাদের কাছে তথ্য, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এবং তার সঙ্গে আমাদের বাড়ির প্রাচীন কিছু ধারণা, প্রাচীন কিছু মিথ, সেই যে সমস্ত ইনফরমেশন আমাদের কাছে থাকছে, সেই ইনফরমেশনের ওপরে ভিত্তি করে আমরা আজকে উদ্ভ্রান্ত, বলা যায় দিগ্ভ্রান্ত, যে আমরা এক্স্যাক্টলি কি খাবো না, কোনটা খেলে আমার শরীর ঠিক থাকবে, কোনটা খেলে থাকবে না, এটা আমার কাছেই একটা ধাঁধা। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই পডকাস্টটিতে। এই পডকাস্ট সেশনে আপনারা শুনতে পাবেন সমস্ত রকম আমাদের যত মিথ রয়েছে, আমরা অধুনা লব্ধ, জাস্ট কিছুদিন আগেও আমরা যে সমস্ত ইনফরমেশন পেয়েছি, সেই সমস্ত ইনফরমেশন কি আদৌ সঠিক? যদি সঠিক না হয় তাহলে সেই জায়গায় আমাদের কি করণীয়, বা আমরা কি ডায়েট মেনটেন করলে আমাদের শরীর ঠিক থাকবে, আমরা দীর্ঘায়ু লাভ করতে পারবো, নট অনলি দীর্ঘায়ু, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো, সেই সমস্ত ব্যাপার নিয়ে আজকের আমাদের এই পডকাস্ট। আপনারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসা দেন, প্রত্যেক দিন আপনারা আমাদের পডকাস্ট শোনেন। আজকের পডকাস্টটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য, আপনার শরীরের জন্য, তাই শুনতে ভুলবেন না। আর দ্বিতীয়ত, আমাদের সাবস্ক্রাইবার যদি আপনি হন তাহলে কিন্তু প্রচুর রকম ইনফরমেশন আপনি পেতে থাকবেন, যেটা জেনুইনলি আমরা চেষ্টা করছি যে সঠিক ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। তাই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সঙ্গে থাকবেন আর শুনতে থাকবেন এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলটি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রেয়সী ভৌমিক ম্যাডাম, যিনি ডায়েটিশিয়ান এবং নিউট্রিশন কনসালটেন্ট। তো আমরা ওয়েলকাম করে নিই আমাদের আজকের এপিসোডে, আজকের পডকাস্টে শ্রেয়সী ভৌমিক ম্যাডামকে। নমস্কার। নমস্কার। তো শ্রেয়সী ম্যাডাম, আপনাকে যখন আজকে আমরা পেয়েছি ডায়েট রিলেটেড, আপনার প্রথম একটা মানে শিবরাত্রির সলতে জ্বালানোর মতো আগে আমরা একটু জেনে নিই যে আপনি ডায়েটিশিয়ান কিভাবে হলেন, সেটা যদি একটু আপনার জার্নিটা, আপনার জীবনের জার্নিটা যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। আচ্ছা, এইটার পেছনে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হলো ছোটবেলা থেকেই, মানে আমি যেহেতু বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আ ফ্যামিলি অফ ডক্টরস, মানে আমার বাবা ডাক্তার, আমার মামাতো দাদু, দিদা, মামা সবাই ডাক্তার ফ্যামিলিতে। তো বরাবরই না, মানে ওই বাবার থেকে যে গাইডেন্সটা পেয়েছি, মানে একটা সায়েন্সের প্রতি যে একটা ইন্টারেস্ট, তো সেটা কিন্তু বাবার থেকেই, মানে বাবাই আমার গুরুজন সায়েন্সের ওই ইন্টারেস্টটা ডেভেলপ করার জন্য। তো যখন যখন আরও ক্লাস বাড়ছে তো ভাবলাম যে না, আমি ডেফিনেটলি বাবার, মানে হয় না যে না বাবা ডাক্তার মানে মেয়েও ডাক্তার, এটা শুধু Right, আমি right. নয়, ফ্যামিলিতে সবারই কোথাও না কোথাও একটা এক্সপেকটেশনও ছিল, কারণ কি আমার নিজের সেই সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা ছিল। তো এবার একদিন কি হয়, বাবা
মেডিকেল কলেজে আমাকে নিয়ে যায় বাবা, যে হস্টেলে থাকতো আর কি। তো আমি, মা, বোন সবাই গেছি। তো সেখানে গিয়ে এবার যখন ওই অ্যানাটমি সেকশন, মানে যেখানে ওই বডি ডিসেকশন হয়, মানে ইটস আ পার্ট অফ প্র্যাকটিক্যাল, ডাক্তারিতে মানে করানো হয় আর কি। তো সেই রুম দিয়ে পাস করার সময় বাবা আমাকে দেখায় যে দেখো শ্রেয়সী, এই রুমটায় এরকম ডেড বডিজ রাখা থাকে, ফর্মালডিহাইডে চোবানো থাকে, এবং ডিসেকশন করার জন্য আমাদের এখানে এসে প্র্যাকটিক্যাল করতে হতো, ডেড বডি কেটে কেটে অর্গানস আইডেন্টিফাই করা। তো ওই যে ওই রুমের পাশ দিয়ে আমি গেলাম আর ওই যে ঘটনাটা শুনলাম যে ওই ডেড বডি কাটতে হবে, ওই সেই মুহূর্ত থেকে আমার ওই ডাক্তার হওয়ার স্বপ্ন কোথাও না কোথাও একটু টালমাটাল হলো আর কি। তাই ভাবলাম যে না, এইটা তো আমি পারবো না হয়তো। তো তা কিন্তু সায়েন্সের প্রতি ভালোবাসাটা তখনও ছিল। তো আবার যখন 11-12 পেরোলাম, তখন ভাবলাম যে জুলজি নিয়ে পড়বো। তো কলেজেও ভর্তি হয়ে গেছি। তারপরে হঠাৎ করে একটা মানে সাবজেক্ট, যেটা আমার 11-12-এও ছিল, বাট সেটা সাইড সাবজেক্ট হিসেবে ছিল, সেটা হলো নিউট্রিশন। এবং তখন একটা নতুন ইমার্জিং, একটা ইভলভিং সাবজেক্ট, হ্যাঁ, যেটা একটা প্যারামেডিক্যাল বেস, যেখানে কিন্তু আমাদের নিউট্রিশন নিয়ে পড়তে গেলে যে কেউ কিন্তু পড়তে পারবে না। মানে এটা খুব মাস্ট যে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং সেখানে কেমিস্ট্রি ইন পার্টিকুলার থাকতেই হবে, যেটা আমার ছিল 11-12-এ। তো তখন ফিউচারে ভাবলাম যে না, এটা যখন একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, বেশ আবার ওই মানুষের ডিজিজ এবং তার সাথে একটা খাবারের কি সম্পর্ক, বা একটা ফুড কি করে একটা হিলিং একটা মাধ্যম হতে পারে একটা মানুষের রোগ প্রতিরোধ করার জন্য। তো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক। তো আমার সেই সাবজেক্টে আস্তে আস্তে সেই ইন্টারেস্টও শুরু হলো। তারপর 11-12 কলেজ, বিএসসি, সেখানেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা। তারপরে গিয়ে যে জায়গায় দাঁড়ালাম, সেটা আবার একটু অনেক, কারণ কি নিউট্রিশনের না অনেকগুলো পার্সপেক্টিভ থাকে। মানে একজন নিউট্রিশনিস্ট কিন্তু নিজের ক্লিনিকেও বসতে পারে, তারপরে আমাদের হসপিটাল সেক্টর থাকে, তারপরে অনেক নিউট্রিশনিস্টরা রিসার্চ ওরিয়েন্টেড জবে যায়। তো যেখানে ঘুরে ফিরে ওই যেটা আমার ওই ভয়ের ব্যাপার ছিল, ওই কাটা ছেঁড়া রক্ত, কিন্তু ভগবান ওই বলে না, সেইখানে গিয়েই আমাকে ফেললো। সেটা হলো আমার ফার্স্ট পোস্টিং হসপিটালেই হয়। তো এইভাবেই আমার আস্তে আস্তে সেখানে যাওয়া, এবং আজকে প্রায় 14 বছর হয়ে গেছে যে এই ফিল্ডে আছি অ্যাজ আ অর্থাৎ ক্লিনিক্যাল বলা যায় যে নিউট্রিশনিস্ট। মানে আপনি ধরে নিন, মানে আমি আপনাকে একটু একটা জায়গায় গেলাম যে বেসিক্যালি আপনি প্ল্যান বি হিসেবে ডায়েটিশিয়ান হলেন, বাট প্রথম আপনার চয়েস ছিল ডক্টর। হ্যাঁ, বাট রক্ত, ছুরি, সেগুলো কাঁচি, দেখে একটু এটাকে আপনি যাতে না করতে হয় তার জন্য, অর্থাৎ আমরা আরেকভাবে যদি দেখি যে আপনি কিন্তু সিরিয়াসলি আপনি গেলেন প্রিভেনশনের জায়গাটাতে, যে রাইট, ডক্টর হয়ে আপনি মেডিসিন দেবেন সে জায়গার আগে থেকেই, যাতে রোগটাই যদি না না হয়, হয়। ইটস বেস্ট। মানে এটা কিন্তু আমি সত্যি। আগে যদি আমরা ডায়েটটা যদি প্রপার মেনটেন করি, এই যে বলে যে ডায়েট করলে আমাদের রোগই অনেকটা, আমরা মানে রোগের প্রকোপটাকে আমরা অনেকটা হলেও রিডিউস করতে পারি। রাইট, চান্সেস 100% হবে না এটা তো বলা যায় না, বাট ঠিক। অনেক জায়গাতে আমরা রিডিউস করতে পারি। সেটা কি কোনোভাবে পসিবল? মানে আপনি অ্যাজ এ ডায়েটিশিয়ান আপনার কি মনে হয় যে আমরা হেলদি ডায়েট নিলে রোগ প্রতিরোধক ক্ষমতা কি অনেক বেশি পরিমাণে আমাদের বেড়ে যায় বা কিছু? ডেফিনেটলি। প্রথমত একটা ব্যাপার হলো যে ডায়েট যে কনসেপ্টটা, এটা একটা ভীষণ ভয়াবহ শব্দ মানে মানুষের কাছে। কারণ কি আমি তো Right. প্রতিনিয়ত পেশেন্ট দেখি, কত ধরনের পেশেন্টের সাথে ইন্টারাকশন হয়। তো আমার একটা ছিল যে ইনিশিয়ালি, একদম আমার ইনিশিয়াল সার্ভিস লাইফে, যখন তাকে একটা আমি ওই ডায়েট প্রেসক্রিপশন করে দিতাম, তো প্রথম আমার ডায়েট প্ল্যানটা পেয়ে ইনিশিয়ালি লোকেরা কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেত। তার কারণটা হলো, আমাকে তারা এসে বলতো যে ম্যাডাম, আপনি তো আমার ডায়েট লিস্টে মোটামুটি আমি যা খেয়ে বড় হয়েছি, আমার ট্র্যাডিশন, প্রতিদিনের খাদ্যাভ্যাসটাই আপনি তুলে সেটাই দিয়েছেন। তো আপনি তুলে দিয়েছেন। তো এখানে তো কিছু ডায়েট বলে কিছু দেখতে পাচ্ছি না। তো এবার সেই কনসেপ্টটাকে বোঝার জন্য আমাকে উল্টে প্রশ্ন তাদেরকে করতে হয়েছিল যে আপনার কাছে ডায়েট মানে কি। এক্স্যাক্টলি, এটা আমাদের কাছেও কোয়েশ্চেন যে আমরা প্রতিদিন আমাদের যে খাদ্যাভ্যাস সেটাকেই যদি ফলো করি, ইজ ইট ডায়েট অর ডায়েট মিনস সামথিং ডিফারেন্ট? সামথিং ডিফারেন্ট। তো তখন যে ধরনের আনসার্সগুলো আমি পেশেন্টের থেকে পেয়েছি, সেটা এটাই বুঝলাম যে ডায়েট মানে তাদের কাছে একটা এক্সট্রিম কিছু হতে হবে। মানে যতক্ষণ না আমি একটা কোনো এক্সট্রিম জিনিস করছি,
আমি কিছুই করলাম না, এই জিনিস তো আমি রেগুলার করছি, তাহলে এতে এমন ডায়েটটা কি হলো? রাইট। কিন্তু আমি সবসময় মানে যতদিন ধরে আমি এই প্ল্যাটফর্মে আছি, আমার একটা সবসময় না স্ট্রং উইল পাওয়ার কোথাও না কোথাও কাজ করেছে, যে আমি লোকের ওই টিপিক্যাল কনসেপ্টটাকে আমাকে আগে দূর করতে ব্রেক হবে। করতে হবে। যে ডায়েট মানেই যে ওই একটা টেস্টলেস একটা বোরিং খাবার, ঘন্টার পর ঘন্টা আমাকে এক্সারসাইজ করে যেতে হবে, তা না হলে আমি শরীর ঠিক রাখতে পারবো না, এটা খুব ভুল কনসেপ্ট। খাবারটা একটা নেচারের গিফট, এটাকে এত নেগেটিভভাবে যেভাবে আমরা জিনিসটাকে পোর্ট্রে করি, এটা একদমই করা উচিত নয়। খাবার কখনো আমাদের ভিলেন হতে পারে না। আমরা কিন্তু নিজেদের দোষেই আমরা আজকে এই এত রোগের মানে সম্মুখীন হচ্ছি, সেটা হলো আমাদের লাইফস্টাইল। এবং এই যে লাইফস্টাইল লিড করা, সেটা কিন্তু শুধু একটা ওই ডায়েট করলাম তাহলেই আমার সব ঠিক হয়ে গেল, সেটা কখনো নয়। মানে আমরা পেশেন্টদের যেভাবে গাইড করি, সেটা হলো একটা হলিস্টিক অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করি। এবং সেই লাইফস্টাইল মানে বেসিক্যালি আমি যদি একটা হেলথ নিয়ে কারোর ডিল করি, 4টে ভার্টিক্যালের ওপর সেটা কিন্তু ডিপেন্ড করে। প্রথমটা ডায়েট অবভিয়াসলি, সেকেন্ডটা হলো আমাদের একটা এক্সারসাইজ রুটিন, মুভমেন্ট, যেটা এখন অর্ধেক মানুষের নেই। একদম। এত সিডেন্টারি লাইফস্টাইল আমরা লিড করি, খাবার দাবার তো ঠিক আছে, কিন্তু মুভমেন্টটা কোথায়? সেই যে খাবারটা খাচ্ছি, আমাকে তো এনার্জিটা বার্নও করতে হবে যাতে ওই ডেফিসিটটা আমার তৈরি হয় ওয়েট লসটার জন্য, একদম। সেটাও নেই। আরও দুটো পয়েন্টার যেটা নিয়ে আমরা কোনোদিন ভাবি না যে এটাও আমাদের ওয়েট গেনের কারণ হতে পারে, সেটা হলো ঘুম, স্লিপ হাইজিন। এবং ঘুম মানেই যেটা লোকের একটা টিপিক্যাল কনসেপ্ট, ম্যাডাম আমি তো 7 থেকে 8 ঘন্টা ঘুমোচ্ছি, তাহলেও তো আমি ঠিক সঠিকভাবে আমার এই এক্সপেক্টেড রেজাল্টে আমি পৌঁছাতে পারছি না। ওকে। তখন কিন্তু আমাকে শুধু ওই কোয়ান্টিটি নয়, কোয়ালিটির ওপরও তাদেরকে বোঝাতে হয় যে একটা ঘুমের কোয়ালিটি কতটা ইম্পর্ট্যান্ট আপনার হেলথকে ঠিক করার জন্য। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমোশনাল ওয়েলবিং ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো মনে করি যে স্ট্রেস এটা তো পার্ট অ্যান্ড পার্সেল। অবশ্যই আমি অ্যাজ আ প্রফেশনাল ডেফিনেটলি আপনাকে বলবো না যে আপনি স্ট্রেস নেবেন না, চিন্তা করা ছেড়ে দিন, সেটা তো ভীষণ ইমপ্র্যাকটিক্যাল একটা ইললজিক্যাল স্টেটমেন্ট। কিন্তু জিনিসটাকে ম্যানেজ করা আমাদের শিখতে হবে। প্রত্যেকটা জিনিসই যতক্ষণ আমরা ম্যানেজিং ব্যাপারটা শিখছি, ততক্ষণ কিন্তু আমাদের লাইফস্টাইলের ওই স্টেবিলিটিটা আসবে না। তো আমি এটাই বলি যে আমি যেটা বিলিভ করি যে ডায়েট হ্যাজ টু বি আ রিপ্রেজেন্টেশন অফ হোয়াট ইউ উইল বি ইটিং থ্রু আউট ইউর এন্টায়ার লাইফ। সারা জীবন যেটা খেয়ে আমি সাস্টেন করতে পারবো, ওই দুদিন আমি করলাম একটা ক্র্যাশ ডায়েট কিছু ফলো করলাম, দুর্দান্ত রেজাল্ট পেয়ে গেলাম, ম্যাম দেখুন আমি 4-5 কেজি লস করে ফেলেছি, ভীষণ খুশি। কিন্তু সেই খুশিটা তো আর বেশি দিন ধরে রাখতে পারছে না। স্টে করবে না। সেই আবার গিয়ে 3 মাস পরে আবার ম্যাডামের চেম্বারেই সেই নক করতে হয়, ম্যাডাম যে 3 থেকে 4 কিলো এত বা 6 কিলো কমালাম, আবার তো সেই ঘুরে ফিরে একই হয়ে গেল। তো এটাই হলো ব্যাপার। তো ডায়েট জিনিসটা ভীষণ কাস্টমাইজড, এবং ডায়েট কথাটাই আমি বিপক্ষে। আমি নিজে ডায়েটিশিয়ান হয়ে বলি, মানে ডায়েট মানেই একটা স্টারভেশন, একটা পানিশমেন্ট, একদমই নয়। জিনিসটা আমাদের হেলদি ইটিং প্র্যাকটিস ফলো করা উচিত। হ্যাঁ, যেটা আপনার অনুযায়ী আমরা কাস্টমাইজ করব। আপনি আপনার প্রফেশন কি, আপনার কি পছন্দ না পছন্দ, হ্যাঁ, আপনার জিনস, একটা জিনের সাথেও তো আমাদের সম্পর্ক থাকে, সব কিছুকে আমরা কিন্তু কালেক্ট করে সেই বেসিসে কিন্তু একটা ডায়েট প্রেসক্রিপশন তৈরি করা হয়। আজকে যদি আমি কাউকে ওই পেঁপের জুস আর লাউয়ের জুস বলি যে সারা সপ্তাহ বা সারাদিন খেয়ে আপনি থাকুন, সেটা কি সাস্টেনেবল বলে আমাদের মনে হয়? রাইট। যদি তার উত্তর না হয়ে থাকে, আমি সবাইকে এটাই বলবো, প্লিজ ডু নট গো উইথ দ্য ওয়ার্ড ডায়েট। আপনি অনেকগুলো জায়গা আমার মনে পরপর কোয়েশ্চেন চলে এলো, মানে আজকে সিরিয়াসলি মানে খুব ভালো একটা সাবজেক্ট। এবং আমরা সত্যি কথাই আমরা ভাবতাম ডায়েট মানে খাবার আমরা যা দিচ্ছি তার উপরেই বোধহয় আমাদের বডি স্ট্রাকচার করছে, কিন্তু তার ছাড়াও আপনার এই যে বললেন একটু আগে যে ইমোশনাল যে ওয়েলবিংস এবং আমাদের সাইকোলজিক্যাল স্টেবিলিটি, আমরা পার্সোনালি কেমন কি করছি, এটাও আমাদের সামহাও এই স্ট্রেস ম্যানেজমেন্ট করা বা এই যে জায়গাটা লাইফস্টাইল লিড করা। আমি সারাদিন ডায়েট করছি, রাত্রেবেলাতে আমি রাত 2টো পর্যন্ত জেগে থাকছি, তাহলে তো কোনোভাবেই এটা পসিবল না। আপনি এই যে আরেকটা কথা বললেন স্লিপ হাইজিন, হ্যাঁ,
আচ্ছা, খুব ইন্টারেস্টিং ওয়ার্ড হ্যাঁ, স্লিপ হাইজিন। ব্যাপারটা একটু যদি ভেঙে বলেন, ব্যাপারটা এক্স্যাক্টলি কি? নিশ্চয়ই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো। এটা Right. রিসেন্টলি আমার একজন পেশেন্টের সাথে ঘটে আর কি। তো আমরা তো ওই একটা ফলো আপ কল, যখন একজন পেশেন্ট আসে তাকে প্রথম আমরা একটা ডায়েট প্ল্যান দিই। এবার সেটা তো ফলো আপ করতে হবে, না হলে কি সে পেশেন্ট হিসেবেও কিন্তু কোথাও না কোথাও মোটিভেশন লুজ করে যায় যে ও ডায়েট প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দিলাম, একদম, ম্যাডাম তো আর একদম, ফলো একদম। আপই ঠিক, করে না। ঠিক, ঠিক। তো এটা আমার কাউন্সিলিংয়ের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হলো একটা প্রপার ফলো আপ। তো এই দুদিনের আগের ঘটনা। তো একদিন ফলো আপ করতে আমি যখন একজন পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম, আপনি বলেছিলেন 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 একদম ঘন্টা 7 থেকে ঘুমাচ্ছে। 8 ঘন্টা ঘুমোচ্ছি। আমি বললাম বেশ, কখন ঘুমোতে যাচ্ছেন? তখন আমাকে যে উত্তরটা দেওয়া হলো, ম্যাডাম আমি রাত 2টোয় ঘুমোতে যাই। তার কারণটা আপনি শুনুন। আর আমি 10টায় অফিস থেকে ফিরছি। অফিস থেকে ফেরার পরে বুঝতেই পারছেন খাওয়া দাওয়া করতে হয়। খাওয়া দাওয়া করার পরে একটু ফ্যামিলি টাইম তো আর তো হয় না। তারপরে একটু টিভি দেখা, সবার সাথে একটু নেটফ্লিক্স, হ্যাঁ এগুলো একটু দেখে টেখে ওই মোটামুটি 2টো। কিন্তু ম্যাম আমি মেক শিওর করি ওই যে আপনি বলেছিলেন 8 7 to hours। 8 আওয়ার্স, আমি কিন্তু সকাল 8টা বা 9টায় আমি ঘুম থেকে উঠছি। এটা আমি কিন্তু একদম পার্টিকুলার। তো তখন একটাই উত্তর আমি দিয়েছিলাম, তাহলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি তাহলে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছেন? সকালবেলায় ঘুম থেকে উঠে কি ওই ফ্রেশ ভাবটা তখনও লাগছে? না ম্যাডাম, সেটা তো লাগছে না। তো 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়েও আমি সকালে যখন ঘুম থেকে উঠছি আমার না একটা টায়ার্ড, মানে কিছুতেই ওই ফ্রেশনেসটা আসছে না। রাইট। কেন? এখানেই হাইজিনটা নিয়ে প্রশ্নটা ওঠে যে তার মানে আমরা কিন্তু আমাদের ক্রোনোবায়োলজি মানে হলো এই যে স্লিপ সাইকেল, সায়েন্স অফ স্লিপ, এই ওয়ার্ডটাকে আমরা ক্রোনোবায়োলজি বলি। এখন আর কেউ স্লিপ মানে ওই স্লিপ সায়েন্স কেউ বলে না, ওটাকে ক্রোনোবায়োলজি বলে। তো আমরা কিন্তু ওই ক্রোনোবায়োলজির আগেনস্টে গিয়ে কাজটা করছি। তার মানেটা কি? এই যে নেচার কেন সে আমাদের দিন এবং রাত গিফট করেছে, তার তো একটা পারপাস হবে। ডে টাইম মানে উই আর টেন টু বি অ্যাক্টিভ। রাত মানে ওই সময় আমাদের রেস্ট, ওই সময় আমাদের রিকভারির সময়। এই যে সারাদিন যে পরিশ্রম চলছে, ফিজিক্যাল স্ট্রেস, একটা মেন্টাল Mental স্ট্রেস, stress। সব কিছুরই তো একটা রেস্ট চাই। সেই রেস্টটা বডি নেবে কখন? যখন আমরা ঘুমোতে যাব। এবার একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এই যে হাইজিন নিয়ে কথা হচ্ছিল, আমাদের না 10টা থেকে 2টো, মানে 10 PM to 2 AM ইজ দ্য টাইম যখন আমাদের বডির ওই ফিজিক্যাল ড্যামেজগুলো, সেগুলোর রিপেয়ারিংগুলো হয়। মাই গড, এবং তাহলে মানে আপনি বলতে চাইছেন 10টার মধ্যে আমাদের ঘুমিয়ে পড়তে হবে? না, আমি আসছি ওটার ব্যাপারে। এবং 2টো থেকে 6টা এই সময় আমাদের মেন্টাল মানে সাইকোলজিক্যাল রিপেয়ারিংটা হয়। ওকে। তাহলে এবার বুঝতে পারছেন যে কেন এত লোকের এই যে ডায়াবেটিস, থাইরয়েড, এই যে এত ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার, ঘুমটা কিন্তু বিশাল বড় একটা কালপ্রিট। কেন না, আমরা ওই ফিজিক্যাল রিপেয়ারিংয়ের স্টেজটাই তো ক্রস করে ফেলছি। কেউ তো আমরা 10টায় ঘুমোতে যাচ্ছি না, শুতে শুতে সেই তো 12টা, 12:30, 1টা হয়েই যাচ্ছে। তো তখন কিন্তু অলরেডি আমাদের ফিজিক্যাল রিপেয়ারিংয়ের স্টেজটা চলে গেল। কিন্তু সাইকোলজিক্যালি হয়তো আমরা তাও একটা বেটারমেন্ট পাচ্ছি, এবং ফিজিক্যাল রিপেয়ারিংটা হতে পারছে না বলেই তো আজকে এত সমস্যা, যেগুলো আমাদের তার কোনো মানে ইয়ত্তা সলিউশন নেই। হচ্ছে না। হাজার ডায়েট করছি, হাজার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, কিন্তু ঘুম যাদের সঠিকভাবে কোয়ান্টিটি ওয়াইজ হচ্ছে না, তাতে কিন্তু এটা এফেক্ট করে যাচ্ছে। এবার যেটা আপনার প্রশ্ন, তাহলে কি আমরা 10টায় ঘুমিয়ে পড়বো? দেখুন, এটা অ্যাগেন ইজ আ ভেরি স্কেপটিক্যাল স্টেটমেন্ট যে সেটা সম্ভব নয় এখন আমাদের যা লাইফস্টাইল। কিন্তু অন্তত আমরা এটা চেষ্টা করব যে ঘুমটাকে আসতে দেওয়ার জন্য যে একটা পরিবেশ আমাদের দরকার, সেটার প্রিপারেশনটা কিন্তু আমাদের নিতে হবে। মানে ওই রাত্রেবেলায় আমি এলাম করে টিভি দেখলাম, দ্যাট ইজ নট দ্য টাইম যে আমি কিন্তু স্ক্রিন টাইমে নিজেকে এক্সপোজ করব। তাতে আমাদের কি হয়, আমাদের যে ঘুমের হরমোন, যেটাকে আমরা মেলাটোনিন বলি, স্লিপ হরমোন, যত আমাদের রাত্রের দিকে আমরা বাড়তে থাকি, তখন কিন্তু আমাদের ওই মেলাটোনিন শরীর থেকে রিলিজ হয়। তো ওই সময় যত আমরা বেশি স্ক্রিন টাইম বা এই টিভি বা এই লাইটে নিজেকে এক্সপোজ করি না, এগুলো আমাদের একটা আর্টিফিশিয়াল একটা ইনহিবিটেন্সের কাজ করে, যেটা ওই মেলাটোনিন প্রোডাকশনকে হ্যাম্পার করে দিচ্ছে। যার জন্য কি দেখবেন, আমাদের চাইলেও আমাদের ঘুম আসে না, চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না। কি করে আসবে? ওই যে যখন শুতে যাচ্ছি মোবাইলটা তো সাথে নিয়ে শুচ্ছি না, তো ওই যে শুয়ে শুয়ে যে স্ক্রিন টাইম, এটাতেই তো আমাদের ঘুমটা চাইলেও আমরা মানে ঠিক আনতে পারছি না। তো এই এনভায়রনমেন্টটা আমাদের ভীষণ দরকার সেটাকে ক্রিয়েট করার জন্য। তো এটাকেই আমরা স্লিপ হাইজিন বেসিক্যালি বলি।
তো আমরা এতক্ষণ শুনলাম স্লিপ হাইজিন, একটা বেশ নতুন শব্দ এবং অনেকটা ডিটেলে আমরা জানলাম জিনিসটা, যে আমাদের ঘুমটা কীরকম হওয়া উচিত। এটাও কিন্তু ডায়েট এর একটা অপরিহার্য একটা পার্ট বলা যেতে পারে। যে এটাও কিন্তু খুব বড় রকম আমাদের ভাবা উচিত যে আমরা অল টাইম, আমাদের এখন মোবাইল এমন একটা সঙ্গী হয়ে গেছে যে রাত্রেবেলাতেও আমরা মোবাইলে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে নিই, কিছু করে নিচ্ছি, সেটা যাতে না হয় সেটা একটা আমাদের দেখার কিন্তু খুব দরকার, যাতে আমরা গুড হেলথ রাখার জন্য এটাও কিন্তু ম্যাটার করছে। এবার আমরা এসে যাই কিছু ডায়েট রিলেটেড কোয়েশ্চেনে, যেটা আমরা যে শুনি স্বাভাবিকভাবে, যে আপনি একটু আগে আরেকটা জিনিস বলছিলেন যে সাধারণ খাদ্যাভ্যাস আর তার সঙ্গে ডায়েট, মানে আমরা ডায়েট মানেই আমরা জানি যে ব্রোকলি খেতে হচ্ছে বা এই গ্রিন মুগ, এটার একটা অঙ্কুরিত মুগ না হলেও, না ইচ্ছে হলেও ওটাকেই মর্নিংয়ে চিবিয়ে খেতে হচ্ছে কচর কচর করে। এক ভয়ানক ব্যাপার, মানে আমাকে সারাদিনে একটা মানে সারাক্ষণ এই কি খেতে হবে, অথবা এটা আমার পছন্দ নয় তাও খেতে হচ্ছে, এর একটা বেশ প্যানিক সিচুয়েশন। এবং এটা সিরিয়াসলি আমার মনে হয় আপনিও হয়তো এই ধরনের জায়গা পান হয়তো, যে পুজোর আগে হঠাৎ করে দেখবেন এই রেশিওটা বেড়ে যায় পুজোর 2 মাস আগে থেকে, যে আমি 2 মাসে পুজোতে কি করে আমি নিজেকে ঠিক দেখবো, বা কারোর ম্যারেজ অ্যানিভার্সারি আছে, কিছু আছে, একটা event অনুষ্ঠান আছে, ইভেন্ট আছে, সেখানে ওই টাইমটাতে তাদের নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য যে 2 মাসের ট্রাই করলেই আমি বোধহয় পুরো লাইফের জন্য হয়ে, মানে আমি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারছি। তো সেটা তো একদমই নয় আপনার কথাতে আমরা যেটা শুনলাম। তো এই যে জায়গা থেকে আপনি বলছেন খাদ্যাভ্যাস, মানে নর্মাল খাদ্যাভ্যাস, মানে আমাদের যেটা প্রতিদিনের খাদ্যাভ্যাস আমরা যেটা ভাবতে পারছি, সেটাতে আমরা যদি মনে করি যে আমরা প্রপারলি ডায়েট মেনটেন করতে চাই, মানে আমি বলতে চাইছি সুষম খাদ্য বলতে আমরা যেটা বলছি, সুষম খাদ্য আমি জানি না আপনি ওটাকে কিভাবে বলবেন, তো যাতে আমি আমার সারাদিনের আমি প্রপার আমার খাবারটা খেলাম, তাতেই যেন আমি আমার হেলথকে বেনিফিটেড করতে পারি। এইটার জন্য আপনি কিভাবে আমাদেরকে সাজেস্ট করবেন, মানে আমার মতো মানুষজন, যারা আমাদের অনেক দর্শক বন্ধু শ্রোতা বন্ধুরা আছেন যারা হয়তো ডায়েটিশিয়ানের কাছে যান না কোনো দিন, কিন্তু তারা যদি একটু ডায়েট নিজেদের মতো করে মেনটেন করতে চায়, সেটাকে কিভাবে আপনি যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, এবার এই জিনিসটা না বেসিক্যালি আবারও যেটা আমি বলছি যে আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট, খুব ইউনিক একে অপরের থেকে। আজকে হয়তো আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা হয়তো আপনার রিকোয়ারমেন্ট নাও হতে পারে, বিকজ এখানে জেন্ডার ম্যাটার করে, এজ ম্যাটার করে, আমাদের যে মেটাবলিজম, এক একজনের মেটাবলিজম আলাদা, এক একজনের ডাইজেশন প্রসেস আলাদা। আজকে হয়তো আমার অনেক কিছু রেস্ট্রিকশন, না কেন, বিকজ আমার গাট হেলথের কন্ডিশন একদম ভালো না, যাই খাই অ্যাসিডিটি হয়ে যায়, বাট সেটা নট নেসেসারি যে সেই রেস্ট্রিকশনসগুলো যে আপনার জন্যও হবে। সো আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট। তো এবার যখন আমরা ইন জেনারেল কথাটা বলি, সেখানে আমি হয়তো কিছু জেনারেল টিপসই দিতে পারবো, বিকজ তা না হলে আমি ডেফিনেটলি বলি যে যখন কাস্টমাইজড একটা আমরা ডায়েট প্রেসক্রিপশন করি, সেটা কিন্তু একজন এক্সপার্টাইজের কাছে গিয়ে, মানে একজন কোয়ালিফাইড এক্সপার্টাইজের কাছে গিয়েই সেটা করা উচিত, ডিপেন্ডিং অন আপনার কি মেডিকেল কন্ডিশন, কি স্টেট অফ মাইন্ড, বডি। বাট যেগুলো বেসিক আমি মানে ইউজুয়ালি বলে থাকি সেটা হলো যে একটা ধরুন আমাদের ডেইলি বেসিসে একটা খাবারের থালা, মানে আমাদের যে খাবারের প্লেট, সেটাকে যেটা আমাদের করতে হবে সেটাকে না রেনবো প্লেট আমি ভীষণ এনকারেজ করি। রেনবো কথাটার মানেই কালারফুল। এবার সেই প্লেটে যত আমি কালার্স ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটা আজকে সবজি থেকে হোক, ফল থেকে হোক, তত আমার সেটা কিন্তু আমার জন্য বেনিফিশিয়াল। সেটা তো একটা পয়েন্ট হলো। সেকেন্ড যেটা আমরা দেখি যে থালাটার মধ্যে যদি আমি আবার কোয়াড্রেন্ট হিসেবে যদি ভাগ করি, আমি যদি একটা প্লেটকে মাঝখান থেকে ভাগ করি, আমরা দেখি কি যে 50% অফ দ্য প্লেট আমাদের কিন্তু এই ভাত রুটি এটাতেই ভর্তি। মানে যতক্ষণ না ওটা আমরা বেশি পরিমাণে দেখছি, আমরা কি মনে করি যে পেট ভরবে না, কিছুই পেট ভরলো না। ওটা আমাদের সাইকোলজিক্যালও একটা কোথাও না কোথাও সাইকোলজিটাও কাজ করে। আর রিমেনিং যে 50% সেখানে হয়তো একটা সবজি থাকলো, বা যারা নন ভেজিটেরিয়ান, যারা ভেজিটেরিয়ান, তাদের প্রোটিন সোর্সেস কখনো কখনো থাকে, কখনো থাকে না। জিনিসটা কিন্তু পুরো অপশনাল যায়, কিন্তু উই মেক শিওর যে রুটি আর ভাতটা কিন্তু প্লেটে আছে। হোয়াইটটা আমাদের দেখতে হবে, যতক্ষণ না দেখছি
স্যাটিসফ্যাকশন আসে Right. বাই ডিফল্ট। তো এইটাকে যদি আমাদের চেঞ্জ করতে হয়, যদি একটা ব্যালেন্সড ফর্মে নিতে হয়, আমাদের প্রথমেই যেটা দেখতে হবে যে আমাদের যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, এই জিনিসগুলোকে আমরা ম্যাক্রো মানে এগুলোর পরিমাণটা আমাদের বেশি পরিমাণে লাগে। এবার কার্বোহাইড্রেট যদি এখন আমি বলি বেশি পরিমাণে লাগে, এখনই ভাত বোধহয় রুটি তো প্রথমেই বেশি বেশি। হ্যাঁ এটা তো দরকার, কিন্তু অনেকেরা থাকে না যে এখন একটা ট্রেন্ড উঠেছে যে বাবা তুই কার্বোহাইড্রেট খাস, হুম, একদম নয়, ওটা কমিয়ে ফেল, একদম একদম। এটা একটা ট্রেন্ড। তো নো কার্বোহাইড্রেট আর লো কার্বোহাইড্রেটে কিন্তু তফাৎ আছে। কার্বোহাইড্রেট জিনিসটা মানেই যে একটা নেগেটিভ ওয়ার্ড, একদমই তা নয়। পয়েন্ট টু বি নোটেড, নো কার্বোহাইড্রেট আর লো কার্বোহাইড্রেট এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, শুনে নিই আমরা। ইয়েস। তো কার্বোহাইড্রেটের প্রথমে হলো একটা ক্যাটাগরি থাকে, কিছু কিছু আমরা বলি যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে যেই খাবার, যেই সোর্স অফ কার্বোহাইড্রেটে আমাদের একটা ফাইবারও জড়িত থাকে, যেটা কিনা সেই খাবারটাকে আরও নিউট্রিশাস করে দিচ্ছে, কম প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায়, আমরা মোটামুটি হোল হিসেবে পাই, হোল গ্রেন হিসেবে পাই। আর যেগুলো আমাদের রিফাইন্ড, ওগুলোকে আমরা বলি রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেমন এই যে প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, রিফাইন্ড সুগার, এগুলো কি সব রিফাইনিংয়ের, যত প্রসেস হবে তার মানেই রিফাইন, তার মানে একদম, কি একদম। নিউট্রিয়েন্টগুলো সব আমার লস নষ্ট হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে ওখানে। তো আমাদের ওই সিলেকশনটা কিন্তু ঠিকভাবে করতে হবে। ওই কার্বোহাইড্রেট মানেই সবই যে খারাপ তা কিন্তু একদমই নয়, কেন কি কার্বোহাইড্রেট এমন একটা গ্রুপ যেটা আমাদের এনার্জি দিতে সাহায্য করে। এই যে আমি এখন বসে কথা বলছি, আমাকে এই এনার্জিটা দিতে কিন্তু কার্বোহাইড্রেটই ম্যাক্সিমাম এনার্জি দিতে পারছে। আমি যদি এখন আমার ডায়েট থেকে কার্বোহাইড্রেট সরিয়ে দিই, আমি কিন্তু এতক্ষণ সাস্টেনই করতে পারবো না, পরিষ্কার কথা। কেন কি কার্বোহাইড্রেটের কাজ প্রোটিন করে দেবে না, প্রোটিনের কাজ আবার ফাইবার করতে পারবে না, যে যার নিজস্ব কিন্তু একটা ফাংশন আছে। সো কার্বোহাইড্রেট আমাদের ম্যাক্সিমাম এনার্জি প্রোভাইড করে। কিন্তু ওই যে কনসেপ্টটা যে নো কার্ব লো কার্ব, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, লো কার্ব আমরা ডেফিনেটলি সাজেস্ট করি কিছু কিছু মেডিকেল কন্ডিশনে, যাদের ধরুন ডায়াবেটিসের মতো সমস্যা, বা ধরুন অন্য রকমের কোনো মেটাবলিক সিনড্রোম যদি হয়, বা যাদের ধরুন ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিকেই তো শুধু ইনসুলিন রেজিস্ট্যান্স হয় না, মেয়েদের ক্ষেত্রে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস, এটাও একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের এক্সাম্পল। তো সেখানে আমরা কার্বোহাইড্রেটটা মডারেট অ্যামাউন্টে, মানে যতটুকু আপনার জন্য দরকার সেটা আমরা ক্যালকুলেট করে দিই, বাট তার মানে কিন্তু এই না যে তার লাইফ থেকে আমি পুরো কার্বোহাইড্রেট অমিট করে দিচ্ছি। একটা খুব ছোট্ট এক্সাম্পল, এই যে ভিলেজার বা ফার্মার, এদের খাদ্য কি, এদের খাদ্যে তো ভাত রুটিতেই তারা আছে, একদম, মুড়ি একদম, ভাত একদম। রুটি, কিন্তু তাদের আপনি ফিজিক দেখুন আর আমাদের ফিজিক দেখুন, এবং ধারে তাদের কাছে রোগ আমরা প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি, Absolutely, জলে এবং- ভিজছে, রোদে হ্যাঁ। পুড়ছে, কোনো অসুবিধা নেই। এবং তাদের কিন্তু ওই ডায়াবেটিস, তারপরে হার্টের সমস্যা, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু সমস্যা দেখা, যেমন ম্যাল নিউট্রিশনে একদমই তারা তাই। ভোগে, সেটা ফিনান্সিয়াল কারণ, কারণ তারা সেটা অ্যাফোর্ড করতে পারছে না, সেটা আলাদা বিষয়। বাট তাই বলে তো এই নয় যে কার্বোহাইড্রেট খেয়ে সবাই আমরা অসুস্থ হয়ে পড়ছি, একদম। তা একদম নয়। বেসিক্যালি এখানে কার্বোহাইড্রেট কালপ্রিট নয়, এখানে হলো আবার ঘুরে ফিরে আমাদের লাইফস্টাইল, মানে আমি কিভাবে কার্বোহাইড্রেটটাকে ইউজ নেব করছি। কতটা, আমি নেব কতটা, আমাকে আমার জন্য দরকার, দরকার, সেটা আমাকে ক্যালকুলেশন করে আপনাকে সাজেস্ট করতে হয়। তো এটা তো গেল কার্বোহাইড্রেট। কিন্তু আগে আমাদের কনসেপ্টটা কি ছিল, যে প্লেটের 50% আগে আমরা কার্বোহাইড্রেটটা নিতাম, কিন্তু এটা যদি আমরা ব্যালেন্সড ফর্মে বলি, আমি ওই 50% কার্বোহাইড্রেটটা একটা প্লেটের 1/4 অংশতে ঢুকিয়ে দিই, যেটা হলো 25% আপনার কার্বোহাইড্রেটটা রাখা দরকার, এটাকেই ব্যালেন্সিং বলে। Okay. তাহলে এবার রিমেনিং আমার যে পড়ে আছে, তার মানে কি রিমেনিং আমার একটা দিকে পুরো 50% পড়ে আছে, তো যেটা 50% আগে আমি কার্বোহাইড্রেট দিয়ে ভরাতাম, সেটাকে আমাকে রিপ্লেস করতে হবে উইথ দ্য সোর্স অফ ফাইবার। ওকে। তো ফাইবারটা আমরা কোথা থেকে পাই? বিভিন্ন ধরনের শাকসবজি, ফল মূল, এগুলো থেকে আমরা মেন আমাদের ফাইবারের সোর্স। আমরা অন্য কিছু, আমরা ডাল থেকেও পাই, আমরা ফল থেকেও পাই, বাট এটাই মেন ফাইবারের সোর্স। তো আমার 50% আমরা চেষ্টা করব যত ধরনের সবজি দিয়ে বা ফল দিয়ে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে। হ্যাঁ, আর পড়ে থাকছে আরও 25%, সেখানে অবশ্যই একটা প্রোটিনের সোর্স রাখাটা খুব জরুরি। তো এইটাকে মানে যখন একটা প্লেটকে 50% ডিভাইড করে, তার 50% ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস,
25% আমাদের কার্বোহাইড্রেট Carbohydrate, সোর্স এবং 25% আমাদের প্রোটিন Protein সোর্স। source. এই কনসেপ্টটাকে যদি আমরা একটা জেনারেলাইজডভাবে যদি মেনটেন করতে পারি, আপনার অনেকটা সমস্যা কিন্তু সেখানেই সমাধান। বাহ, অদ্ভুত একটা, আমরা কিন্তু এখানে বিনামূল্যে বলা যেতে পারে একটা ভালো জিনিস জানতে পারলাম যে আমাদের কি করণীয় ডায়েটের ক্ষেত্রে। এবার প্রোটিন সোর্স যখন আপনি কথাটা বললেন, প্রোটিন সোর্স বলতে ম্যাক্সিমাম টাইমেই আমরা শুনি চিকেন বা মাটন বা এই ধরনের কিছু, যেটা আমাদের খেতে হবে। যারা ভেজ খায় তারা কিভাবে প্রোটিন সোর্সটা মেনটেন করবে? সেটাও ডেফিনেটলি সম্ভব। সেটা হলো ভেজিটেরিয়ান প্রোটিন সোর্সেসের মধ্যে আমাদের প্লান্ট প্রোটিন সোর্সেস থাকে, যেগুলো আমাদের পালসেস, লেন্টেল মানে ডাল বা ডালের প্রোডাক্টস যেগুলো থাকে সেগুলো থেকে আমরা পেতে পারি। ডেয়ারি প্রোডাক্টস খুব ভালো প্রোটিনের সোর্স, যেমন দুধ বা দই। হ্যাঁ, এবার দইটাকেই কি আমি বলি যে ভ্যারাইটি আনো, কেন আমরা জানি ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। একদম একদম। তো ওই একই খাবার যদি আমি রোজ খাই, অটোমেটিক্যালি একটা মোনোটোনাস ব্যাপার আমার আসবে। কিন্তু আজকে আমি জানি যে আমি দইটা আমার মেন। এবার দইটাকে আমি কখনো দই করে খাচ্ছি, কখনো সেটাকে দইয়ের ঘোল করে খাচ্ছি, কখনো সেটাকে রায়তা করে খাচ্ছি। এখানেই তো আমার 3-4টে অপশন, মানে ফর্ম অফ কুকিং আমার বেরিয়ে গেল। তার সাথে পনির খুব ভালো প্রোটিনের সোর্স, যেটা আমরা রাখতে পারি। সয়াবিন, তারপরে মটরশুঁটি, এগুলো খুব ভালো প্রোটিনের সোর্স, যেগুলো কিন্তু আমরা মিলিয়ে মিশিয়ে রাখতেই পারি। আর বেসিক্যালি কিন্তু ব্যাপারটা এটাই হয় যে আমরা মনে করি যে শুধু ডাল নিয়েছি, তার মানে তো আমার প্রোটিনের সোর্স মিট আপ হয়েই গেছে, তাহলে কি এর সাথে আমাকে আরও কিছু অ্যাড করতে হবে? সেখানে একটা চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে যারা শুধু মানে ডালের ওপর ডিপেন্ড করে প্রোটিন সোর্স হিসেবে। কারণ কি ডালটা আলটিমেটলি একটা লিকুইড, এবং সেটা আপনি কতটা নেবেন যে আপনার ওই পার্টিকুলার মিলের প্রোটিন রিকোয়ারমেন্ট। কারণ কি ডাল কিন্তু পার্শিয়ালি আমাদের কার্বোহাইড্রেটও থাকে সেখানে, ডাল কিন্তু শুধু প্রোটিন থাকে না, ডালেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে। তো আমি সব সময় বলি, যখনই আমরা প্রোটিনটা নেব সেটাকে যাতে সুন্দরভাবে আমরা পেয়ার আপ করতে পারি, যাতে আমরা কোয়ালিটি প্রোটিন পাই। আবার এখানে চলে আসছে কোয়ালিটি, শুধু কোয়ান্টিটি নয়, কোয়ালিটি। কারণ কি শুধু প্লান্ট প্রোটিন থেকে না আমরা যে ধরনের অ্যামাইনো অ্যাসিড পাই সেগুলো ইনকমপ্লিট। কিন্তু আমি যখনই সেই প্লান্ট প্রোটিনকে একটা অ্যানিমাল প্রোটিনের সাথে কম্বাইন করে নেব, যেমন আমি একটু ডাল নিলাম আর হয়তো 4-5 চামচ একটু দই নিয়ে নিলাম তার সাথে, তো যখনই আমার একটা অ্যানিমাল প্রোডাক্ট আর প্লান্ট প্রোডাক্ট একটা আমরা মিক্স করে কম্বাইন করে নিচ্ছি, আমার পুরো অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলটা কিন্তু কমপ্লিটভাবে আমি পাচ্ছি। তো এইভাবে রোটেশনাল ওয়েতে আমরা যদি নিই তাহলে ভালো, খুব ভালো। কিন্তু আমরা রিসেন্ট আমি বেশ কিছু জায়গায় শুনছিলাম যে আমরা এই যে অ্যানিম্যাল ডেয়ারি যেটা আমরা ইউজ করছি, দুধ কিন্তু আমাদের শরীরের জন্য সামহাও কাজ করে না। এবং এখন আমি রিসেন্ট আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও দেখেছি যে কোনো ডক্টরের সাথে মিট করছি, কথা বলছি, উনি বলছেন না আপনি দুধটা বন্ধ করে দিন। কারণ বাঙালিদের এখন দুধের জন্য নাকি বাঙালিদের একটা অ্যাসিডিক ব্যাপার, যেটা এইটা প্রচণ্ড বেশি হচ্ছে। তো আপনার কি মনে হয় তাহলে যে এই যে দুধ আপনি বললেন, আমরা একটা টাইমে পড়তাম যে দুধ হচ্ছে সুষম খাদ্য, একদম, তাহলে এখন আবার বেশ কিছু জায়গায় আমরা শুনছি সোশ্যাল মিডিয়া এবং আপনি অনেক জায়গাতে আমরা দেখবেন যে দুধ বলতে ওরা বলছে না একদমই প্রাণীজ প্রোটিন, মানে ওটা শুধু বাছুরের খাবারের জন্য, ওটা তো মানুষের খাবারের জন্য তৈরি তো হয়নি, তাহলে মানুষের ওই দুধটা বর্জন করা উচিত। এই মর্মটা যদি আপনি একটু ক্লিয়ার করে আমাদের বলেন যে কোন দুধটা আমরা তাহলে খেতে পারি। না, বেসিক্যালি আবারও কথা হলো যে দুধ ব্যাপারটা সেটা কিন্তু আবার ভীষণ কাস্টমাইজড একটা প্রশ্ন। কেন কি অনেকের যেমন দুধ টলারেট হয় না, তো সেটার কারণ হতে পারে যে সেই ইন্ডিভিজুয়াল হলো ল্যাকটোজ ইনটলারেন্ট। হ্যাঁ, মানে ল্যাকটোজ মানে একটা ফর্ম অফ সুগার যেটা দুধের মধ্যে থাকে। তো তাদের কিছু কিছু ইনটলারেন্স, প্রত্যেক মানুষের এক এক রকম অ্যালার্জিক রিয়াকশন, এক এক রকমের ইনটলারেন্স ইস্যু হতেই পারে। কারুর দুধে প্রবলেম হয়, কারুর দেখবেন আবার ওই উইট প্রোডাক্ট, আটা বা আটার প্রোডাক্টের একটা গ্লুটেন বলে একটা প্রোটিন থাকে, সেটার থেকেও তারা কিন্তু অ্যালার্জিক বা ইনটলারেন্ট হয়। তো সেটা ভীষণ কাস্টমাইজ। এবার যাদের ধরুন এই অ্যাসিডিটির সমস্যা, তার মানে কিন্তু হতে পারে সে হয়তো ল্যাকটোজ ইনটলারেন্স, যার জন্য সে ওই ল্যাকটোজটা ডাইজেস্ট করতে পারছে না, সেই কারণে সে এই ধরনের মানে দুধের কোনো প্রোডাক্ট খেলে বা দুধ খেলেই একটা অ্যাসিডিটি বা একটা ব্লোটিং, এই ধরনের সমস্যাগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমার স্ট্রিক্ট তখন অ্যাডভাইস থাকে যে আপনি ল্যাকটোজটাকে এড়িয়ে চলুন। বাট ল্যাকটোজটাকে যেই আমরা বলি এড়িয়ে চলা, তখনই সেকেন্ড প্রশ্নটা আসে যে ম্যাম
দই তো তাহলে দুধ খেতে থেকেই পারি। তৈরি, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আবার দইটা রেকমেন্ড করি, যদিও সেটা দুধ থেকে তৈরি। তার কারণটা হলো, কারণ কি ওই ল্যাকটোজ যেটা আমি বললাম, যেটা মানুষ ইনটলারেন্ট হয় কিছু কিছু ইন্ডিভিজুয়াল, সেটা কিন্তু ওই ল্যাকটোজের সাথেই ইনটলারেন্সটা হয়, যেটা আমরা দুধে পাচ্ছি। কিন্তু সেই দুধটা যখন যখন দইয়ে দইয়ে convert পরিণত হচ্ছে, হচ্ছে তখন আর ল্যাকটোজ ফর্মে সেটা থাকেই না। ওকে, ল্যাকটোজটা তখন কনভার্ট হয়ে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিডে। তার মানে কি, আমার পুরো স্ট্রাকচারটাই তো চেঞ্জ হয়ে গেল। স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেল। ল্যাকটিক অ্যাসিডে তো আমার কোনো প্রবলেম নেই, রাদার আমি দই তো আরও তাকে বলি যে তুমি ডায়েটে রাখো, বিকজ দইটা এখানে প্রোবায়োটিক হিসেবে কাজ করে। দই বা ইয়োগার্ট এই ধরনের যেগুলো কিছু ফার্মেন্টে, যেগুলোর মধ্যে ভালো ব্যাকটেরিয়া আমরা বলি না, ব্যাকটেরিয়া মানেই আমরা জানি যে বাবা এই সব, আমি এটাও একটা কাউন্সিলিংয়ে বলছিলাম যে জানো তো যে ব্যাকটেরিয়াল আর্মি বলে একটা কথা আছে, ব্যাকটেরিয়াল আর্মি। হ্যাঁ, এটা আমার একটা টার্ম যেটা আমি আমার কাউন্সিলিংয়ে ইউজ করি। আচ্ছা। তো একজন পেশেন্ট যখন শুনেছিল বলছিল, বাবা ম্যাম, না না, আমি মেক শিওর করি আমি ভীষণ নিট অ্যান্ড ক্লিন খাবার খাই, আমার পেটে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া থাকতেই পারে না। খুব স্বাভাবিক, এটাই তো একজন লেম্যান বলবে। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের কিছু ভালো ব্যাকটেরিয়াও থাকে, যেগুলো লাইভ ব্যাকটেরিয়া, যেগুলো কিছু কিছু ফার্মেন্টেড প্রোডাক্ট থেকে আমরা পাই, যেমন ইস্ট বা ল্যাক্টোব্যাসিলাস, এগুলো হলো ভালো ব্যাকটেরিয়া যেগুলো দই থেকে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফার্মেন্টেড প্রোডাক্ট যেমন অ্যাপেল সাইডার ভিনিগার এখন ভীষণ ট্রেন্ড। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা যদি পরিমাণ মতো মেনটেন করতে পারি, এগুলো আমাদের গাট হেলথের জন্য ভীষণ ভালো, গাট হেলথকে আপনার ঠিক রাখতে সাহায্য করে। এই কথাটা যখন বললেন আপনি, এর সঙ্গে আমার আরেকটা প্রশ্ন এলো, যেটা হচ্ছে যে এই আমরা এখন আরেকটা খুব কনফিউশনে থাকি যে ডিমের সাদা অংশ খাবো না হলুদ অংশ খাবো। মাছ খেলে মাছের তেল, যেটা সব থেকে টেস্টি, মাছের ওপরের যে স্কিনটা ওটা খাবো নাকি শুধু মাছটুকুই খাবো, স্কিনটা ফেলে দেবো, বা ওই ইয়েলো ডিমের যে পার্ট রয়েছে এটাকে ডিফারেন্ট করে দাও। তো এটার সম্পর্কে যদি একটু আপনি আমাদের আর একটু বলে, ডায়েট হিসেবে যদি বলেন যে এক্স্যাক্টলি এটা আমাদের কি করণীয়। আমি তো মানে এই ডিমের কুসুম ভার্সেস ডিমের সাদা, আমি তো এই কনসেপ্টের একদম বিপক্ষে। ওকে, হ্যাঁ, বিকজ ওই ডিমের কুসুম যেটা আমাদের ওই টিপিক্যাল একটা কোলেস্টেরল বেড়ে হ্যাঁ, যাবে, হ্যাঁ, এটাই একদমই, আমরা একদমই। রিলেট করি, রাইট, সেটা একদমই নয়। হ্যাঁ, কেন কি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের শরীরে কোলেস্টেরল কিন্তু তৈরি হয়, আচ্ছা, কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরেই তৈরি হচ্ছে। তো আমাদের যে ডায়েটারি কোলেস্টেরলটা, সেটা কিন্তু যে যে কোলেস্টেরলটা আমাদের শরীরে তৈরি হচ্ছে তার সাথে কোনো সম্পর্কই নেই। এইবার একটা ব্যাপার হলো যে ডিমের কুসুমে যে আমার ফ্যাটটা থাকে, সেটা কিন্তু হেলদি ফ্যাট। ওকে, কোলেস্টেরলটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, কোলেস্টেরল তো আমাদের শরীরে দরকার, সেটাকে আমি কেন একটা ভিলেন হিসেবে ট্রিট করব। ট্রিট করব, কিন্তু আবার ওই যে যখন আমরা ফ্যাট নিয়ে কথা বলি, ওই যে যেরকম কার্বোহাইড্রেট বলছিলাম, ভালো খারাপ দুটোই আছে। তো ফ্যাটেরও কিন্তু ক্যাটেগরাইজেশন আছে, ভালো এবং খারাপ। খারাপ ফ্যাট মানে যেগুলো আমরা ওই তেল ভাজা ভুজি এইসব জিনিস থেকে, যেগুলো জাঙ্ক ফুডস, হ্যাঁ, এগুলো থেকে আমরা পাই। সেখানের যে ফ্যাটটা আমরা পাই সেগুলো আমাদের শুধু একটা প্যারামিটারই বাড়াতে সাহায্য করে, সেটা হলো ট্রাইগ্লিসারাইড লেভেল, এলডিএল, যেটাকে আমরা লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন, যেটাও কিন্তু একটা খারাপ কোলেস্টেরলের ক্যাটাগরিতে পড়ে, ভিএলডিএল, ভেরি লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন। এই মাত্রাগুলো যখনই আমরা দেখব এলিভেটেড, যখন আমরা একটা লিপিড প্রোফাইল করাই, তার মানেই কিন্তু তার খাবারের প্যাটার্ন দেখো, তার লাইফস্টাইল চেক করো, সে হয়তো অতিরিক্ত মানে অন্য ধরনের ফ্যাট ইনটেকটা বেশি করছে। কিন্তু তার জন্য আমি একটা ডিমকে ব্লেম করে দিলাম, যেটা একটা আমার কাছে কমপ্লিট ফুড। রাইট, হ্যাঁ, কেন কি ডিমের কুসুমে তো শুধু ফ্যাট থাকে না, ডিমের কুসুমে প্রচুর ধরনের আমাদের এসেনশিয়াল মিনারেলস, এসেনশিয়াল ভাইটামিন, এই যে ভাইটামিন ডি, যেটা আজকাল মানুষের আই থিঙ্ক 90% অফ আমি পেশেন্টদের দেখি সবারই লো। সবারই লো, হ্যাঁ, রাইট। তো সলিউশন এটা নয় যে আমি যখন তখন রোদের আলোয় দাঁড়িয়ে পড়লাম আর আমার ভিটামিন ডি সিনথেসিস হয়ে গেল, সেটা হয় না, সেটা একটা পার্টিকুলার সময় থাকে। তাই বলে আমি বলছি না যে হ্যাঁ এখন ডিম খেতে শুরু করো ভিটামিন ডি এর জন্য, বাট টু সাম এক্সটেন্ট সেটাও কিন্তু আমাদের প্রোভাইড করে। তো ডিমের কুসুম ইজ নট জাস্ট ব্যাড ফর কোলেস্টেরল, এখানে আরও এসেনশিয়াল কিছু আমাদের নিউট্রিয়েন্ট থাকে, যেগুলো কিন্তু ওটাকে ভিলেন হিসেবে একদমই আমাদের দেখা উচিত নয়। বাট হ্যাঁ, এবার এক একজন ইন্ডিভিজুয়ালের প্যারামিটারের ওপর আমাদের রেকমেন্ডেশনটা থাকে। কারুর হয়তো অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড, তখন আমাদের ক্যালকুলেশন করতে হয় যে আপনার টোটাল ফ্যাট ইনটেকটা কত হচ্ছে, আপনি সারাদিনে যে ফ্যাট ইনটেক করছেন, কত চামচ
এই তেল নিয়ে আমরা একটা ব্যাপার দেখি যে কত তেল তাদের মান্থলি বেসিসে লাগে। তারপরে হেলদি ফ্যাট, এখন ওই বাদাম এবং বীজ এগুলো নিয়ে এখন একটা খুব রিসেন্ট খুব ট্রেন্ড, উঠেছে, সবাই হ্যাঁ, হ্যাঁ। যে পারছে আচ্ছা চিয়া সিডস ভালো, চিয়া সিডস খেতে Right, শুরু করে দিলাম, right, right. আমন্ডস ভালো খেতে শুরু করে দিলাম, কিন্তু কতটা খাবো, কি পরিমাণে খাবো, কিভাবে খাবো, এই টেকনিকগুলো তো আমরা জানি না, কিন্তু আমরা খেয়ে চলেছি। অর্থাৎ এবার আমরা এই যে জায়গাটাতে যাচ্ছি যে আমরা এখন রাইট নাও সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকম তথ্য, যেটা আমি প্রথমেই আমাদের বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা তথ্য নিয়ে আমরা ঘরে বসেই সব কিছু করতে চাইছি। জাস্ট কিছুদিন আগে আপনারাও পেপারে দেখবেন যে একজন মানুষ, সে নিজে তার পেট কেটে ফেলেছিল ইউটিউব দেখে দেখে, এবং তারপরে সে ডক্টরের কাছে যখন ভর্তি হয় এবং তারপরে সে আবার সে সুস্থ হয় সামহাও। তো এই যে জায়গাগুলো, সেক্ষেত্রে আমাদের কিন্তু পার্টিকুলারলি শুধু সোশ্যাল মিডিয়ার ওপর ডিপেন্ড করলে হবে না, এক্সপার্টদের কাছে যেতে হবে, যারা পড়াশুনো করেছেন এটা নিয়ে, যারা কন্টিনিউ এই বিষয়গুলো নিয়ে আছেন, জানছেন এবং রিসার্চ করছেন। শুধুমাত্র একটা মেসেজ এলো আমার কাছে যে আমি একটা চিয়া সিড গরম জলে গুলে খেলে সকালবেলাতে আমি আমার ওয়েট লস করে ফেলবো, সেটা কিন্তু একদমই ঠিক না। তাই এক্সপার্টদের কাছে যাওয়া এবং এক্সপার্ট নলেজটা নেওয়া, এটা কিন্তু আমাদের হ্যাবিটের মধ্যে আনতে হবে। তো আপনারা যদি মনে করেন যে শ্রেয়সী ম্যামের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করবেন, আমরা আমাদের ডেসক্রিপশনে আপনার শ্রেয়সী ম্যামের মেল আইডি বা ওনার কানেকশনস আমরা দিয়ে দেব, আপনারা ওখান থেকেও চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা অনেক সময় দেখি যে আমরা বেশ কিছু জিমে যারা যাই, তাদেরকে জিম ট্রেনার যারা, তারা কিছু ডায়েট ফলো করতে বলে। তো সেই ডায়েটটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয়? এই প্রশ্নটাতে আমি নিজেও অ্যাজ আ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে বলছি, আমি নিজেও একটু স্কেপটিক্যাল। হ্যাঁ, মানে এখানে আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি এখানে কারুর প্রফেশনকে ডিমিন করছি না, কিন্তু যেটা টিপিক্যাল একটা ট্রেন্ড হয়ে থাকে যে জিম মানেই কি একটা হার্ডকোর কিছু, তো তার মানে আউটপুটটা যতটা হার্ডকোর হচ্ছে, ইনপুটটাও বোধহয় আমার ততটাই মানে এক্সট্রা হতে হবে। কিন্তু এক্সট্রা মানে কি, আমি এখানে বিশেষ করে প্রোটিনটা নিয়ে কথা বলবো, একদম। কারণ কি মানে এই জিমে জিনিসটাই গেলেই তাদের মুখে রাইট, সব থেকে চিকেন বেশি, 250 গ্রাম চিকেন ডেলি হ্যাঁ। খেতেই হবে, এটা একটা ম্যান্ডেট। বা একটা পোস্ট ওয়ার্কআউট হিসেবে তাকে হয়তো আমি দিনে 10টা ডিমও দিতে পারি, একদম, আমি এরকমও একদম। দেখেছি। রাইট, রাইট। তো এই জিনিসটা আগেন, আমি যখন একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে তাকে অ্যাসেস করছি, আমি কিন্তু তার মেডিকেল প্যারামিটার, তার সব কিছু নিয়ে তাকে অ্যাসেস করে জিনিসটাকে আমাকে রেকমেন্ড করতে হচ্ছে। কিন্তু আজকালকার যেটা আমি ট্রেন্ড দেখি, যে সেগুলো আমি জানি না কতটা সেই ডিটেলস নিয়ে করা হয়, বাট এই যে র্যান্ডম একটা অ্যাডভাইস যে আপনি এত গ্রাম প্রোটিন নিয়ে নিন, আপনি এতগুলো ডিম খেয়ে নিন, হ্যাঁ, বা প্রোটিন সাপ্লিমেন্টেশন, এখন তো এটা নিয়ে এটা একটা মানে $1 বিলিয়ন ওয়ার্ড হয়ে গেছে আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রিতে, যে প্রোটিন এবং প্রোটিন সাপ্লিমেন্ট। তো এই জিনিসগুলো কিন্তু আবার ডিপেন্ড করছে যে সেই ইন্ডিভিজুয়ালের রিকোয়ারমেন্ট অনুযায়ী কতটা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে আমরা নিজেরাও খুব স্কেপটিক্যাল। তো আমি এটাই বলবো যে ফিটনেস ট্রেনারদের যেটা একটা বেসিক একটা গাইডলাইন থাকা দরকার, আমার মনে হয় সেখানেই যদি তারা সেই হিসেবে তাদেরকে তাদের ট্রেন করতে পারে যে সীমাবদ্ধতা। আপনার এতটা রিকোয়ারমেন্ট, আপনার এই প্যারামিটার, সেই অনুযায়ী আপনার এক্সারসাইজ রুটিনটা কীরকম হওয়া দরকার। যেমন আজকে আমার কাছে যখন কেউ ফিটনেস নিয়ে জিজ্ঞেস করতে আসে, আমি কিন্তু তাকে একটা বেসিক গাইডলাইন অবধি দিতে পারবো। আমি বলতে পারবো যে হ্যাঁ, আপনার একটা ডেইলি রুটিনে একটা 10,000 স্টেপসের জরুরি আছে, দরকার আছে, ডিপেন্ডিং যে হ্যাঁ সে কী ধরনের। সে এবার কি সবাই, ধরনের। এবার যে ধরুন সিডেন্ট্রি, যে এক পাও নড়াচড়া করে না, তাকে তো হুট করে আমি 10,000 স্টেপ একদম। বললে সে তো তার কাছে সেটা burden accept- হয়ে যাবে। obviously। হ্যাঁ, তো সেখানে আমাকে গ্র্যাজুয়ালি জিনিসটাকে ভাবতে হয় যে আপনি প্রথমে 7,000 টার্গেট করুন, তারপর গ্র্যাজুয়ালি 8, 9, 10 এইভাবে। বা আমি হয়তো টু সাম এক্সটেন্ট এটা বলতে পারবো যে হ্যাঁ, আপনার একটা কার্ডিও, একটা মাসল স্ট্রেংথেনিং, দুটোরই যে ইম্প্যাক্ট কতটা দরকার একটা এক্সারসাইজ রুটিন মেনটেন করার জন্য, এইটুকুই। কিন্তু আজকে যদি কারুর একটা মাসল ইনজুরি আছে বা কারুর একটা লেগ ইনজুরি আছে,
এত ডিটেলসে কিন্তু আমার পক্ষেও জিনিসটা দেওয়া সম্ভব হবে না যতক্ষণ না আমি নিজে থেকে ট্রেন করছি, যেখানে আই এম নট এক্সপার্টাইজ। Right. সো এখানেই আমাদের এক্সপার্টাইজেশনটা, মানে এক্সপার্টাইজটা এখানেই আসে যে একজন হেলথ প্রফেশনাল যেই কাজে এক্সপার্টাইজ, তার কাছে গিয়েই জিনিসটা কিন্তু করা উচিত। যেটা আমি তাদেরকে রেসপেক্ট করি, যে এক্সারসাইজ রুটিন তাদের কিভাবে কতটা করা উচিত অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট, সেই অবধি সীমাবদ্ধ থাকলে ভালো। এবং একটা বেসিক গাইডলাইন, যে আপনার একটা পোস্ট মিল ওয়ার্কআউট, প্রি ওয়ার্কআউটে কী কী খাওয়া যেতে পারে। কেন কি একটা যখন ডায়েট প্ল্যান দেওয়া হয় জিমে, সেখানে কতটা কি ক্যালকুলেশন করে সেগুলো দেওয়া হয় সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, আমি তা বলছি না যে সবাই যে তা করে না, আমি সেটা একদম বলছি না। হয়তো কেউ কেউ করে, কেউ করে না, বাট সেখানে আমরা 100% রেজাল্টটা কিন্তু সেইভাবে এক্সপেক্ট পাই করতে না। পারি না। এক্স্যাক্টলি। ওকে, খুব ভালো। আমাদের যখন জিম নিয়েই কথা উঠলো তখন আরেকটা প্রশ্ন আমার মাথায় এলো, আরেকটা প্রশ্ন আমরা করছি, যেটা হলো যে আমরা এই জিমের ডায়েট ফলো করতে গিয়ে অনেক সময় চিট মিল ব্যাপারটা একটা আসে, আমরা ওয়ান ডে চিট ডে, ইয়েস। এই যে কনসেপ্টটা, এটা কতটা, এটাকে যদি ধরে নিন, হয়তো আমরা এখন অনেককে দেখছি যে অনেক জিম ট্রেনার যারা আছে তারা হয়তো অনেক পড়াশুনো করেই হয়তো করেছে, তারা হয়তো বলছে বা তারা হয়তো সেই নলেজটা নিয়েই তারা কাজ করছে। তো যদি আমি ধরে নিই যে জিম ট্রেনার নলেজেবল জিম ট্রেনার, সে হয়তো সব কিছু নিয়েই করছে, তাহলে এই যে একদিন আমি নিজের সাথে নিজে চিট করছি, এটাতে কি বেনিফিট বা কি লসেস আমরা হচ্ছে বলে আপনার মনে হয়? আমার কাছে চিট মিল বা চিট ডেটা একটা ম্যান্ডেট। মানে এটা জানি না এখন যারা শুনছে আমাদের বন্ধুরা, তারা হয়তো শুনলেই ভয় পেয়ে যাবে যে একজন ডায়েটিশিয়ান কী করে এই কথাটা বলছে যে চিট মিল তার কাছে ম্যান্ডেট। সেটার কারণ আছে। এবার আমার কাছে চিট মিলটা একটা ম্যান্ডেট ডেফিনেটলি। তার কারণটা হলো যে ডায়েট মানে কি নিজেকে একদম সব দিক দিয়ে মানে মেরে ফেলা, তা তো নয় যেটা লোকেরা ভাবে। হ্যাঁ, ডায়েট মানেই যে আমাকে একদম আমি ডান দিক বাদিক তাকাতে পারবো না, আমার ফুল ফোকাস ডায়েটে। রাইট। তো আমি একটা স্টেটমেন্ট আমার কাউন্সিলিংয়ে ভীষণ প্র্যাকটিসে রাখি, সেটা হলো যে লাইফ ইজ নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইট অলসো হ্যাজ সাম শেডস অফ গ্রে, তাই তো? তো একদিন যদি আমি 6 দিন আমার সুন্দর আমার ডায়েটারি মডিফিকেশন, আমার লাইফস্টাইল, আমার ঘুমের হাইজিন, আমার স্ট্রেস ম্যানেজমেন্ট সব কিছু ব্যালেন্স করে একদিন যদি আমি একটু বন্ধুদের সাথে বাইরে গিয়ে দুটো বা একটা পিৎজা খেয়ে নিলাম, মানে তাতে আমার কোনো ক্ষতিটা নেই। তো আমি কেন কথাটা ম্যান্ডেট বললাম, যে আমরা 6 দিন ধরে তো একই গতানুগতিক টাইপের খাবার মোটামুটি খাচ্ছি। তো আমার কাছে চিট মিল মানে এই নয় যে তুমি এখন রোজ KFC আর ডমিনোজ, সেটা আমি বলছি না। আমার কাছে চিট মিল কিন্তু এটাও যে আমি রবিবার দিন হয়তো বাড়িতে বললাম যে ওই রোজ যেমন ভাত ডাল তরকারি মাংস এরকমভাবে খাচ্ছি, আজকে আমাকে একটু ভাতটা অন্যরকম করে দাও তো। আজকে আমাকে ভাতের মধ্যেই একটু সবজি দিয়ে দিলে, একটা ডিম থাকলে একটু ডিম ওটার মধ্যে স্ক্র্যাম্বল করে হয়তো দিয়ে দিলাম, বা একটু চিকেনের পিসেস আছে সেটাকে সেদ্ধ করে একটু চিকেন শ্রেডস আমি তার মধ্যে মিশিয়ে বাড়িতে আমি সেটাকে একটা ফ্রাইড রাইসের মতো করে তৈরি করে নিলাম। ডিফারেন্ট টাইপস করে নিলাম। হ্যাঁ, তার সাথে আমি ঘরে যেরকম চিকেন প্রিপারেশন, তো সেটাও তো আমার একটা টেস্ট বাড একটু চেঞ্জ হবে সেখানে, একদম একদম একদম। সেটাও আমার কাছে চিট মিল। তো আমি কেন বলছি এটা ম্যান্ডেট, বিকজ দুটো কারণের জন্য। একটা হলো যে আমি অ্যাজ আ পেশেন্ট, আমাকে যদি এটা বলা হয় যে একদিন আমি খেতে পারি, আমার কাছে কিন্তু এটা একটা গ্রেট সাইকোলজিক্যাল রিলিফ যে আমি এমন কিছু বাউন্ডেশনের মধ্যে নেই যেখানে আমি, কারণ কি এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটাও থেকেও কিন্তু আমার ওয়েট গেইন হতে পারে, কেন না হরমোনাল ইমব্যালেন্সের জন্য। যে আমি খাচ্ছি, খেয়ে আবার আমি ভীষণ গিল্ট কনসিয়াস হয়ে যাচ্ছি যে ইস খেয়ে ফেললাম, এতে তো আমার অনেকটা ওজন বেড়ে গেল। এই যে ভাবছি, এতেও কিন্তু আমার হরমোনাল যে ইমব্যালেন্স, ওই স্ট্রেস হরমোনটা আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেটা কি না আমার ওই হ্যাপি হরমোনসগুলোকে একদম শেষ করে দিচ্ছে। এটার জন্য ওই হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু আমার ওয়েট গেইন হতে পারে তখন। তো তার এটা মানে এই যে অনেক সময় আমরা শুনি যে অনেকে বলে যে আমি জল খাচ্ছি, আমি খাবার খাচ্ছি না, হয়তো খাবার একদম ছেড়ে দিয়েছি, কিন্তু জল খাচ্ছি, তাতে ওয়েট গেইন হয়ে যাচ্ছে। এটা ওটাই মানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে, বাট এটা সত্যি, এটা হয়। এবং তার সাথে এবং আমার যেটা হয় যে যারা ধরুন কন্টিনিউয়াসলি একটা ওয়েট লস প্ল্যানে আছে, লস করতে 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 না আমরা এমন একটা স্টেজে চলে যাই যেখানে আমরা একটা স্ট্যাগনেন্ট ফেজে চলে যাই, যেটাকে আমরা প্ল্যাটো স্টেজ বলি। মানে সেই
স্টেজে পৌঁছানো মানে আমার না সেখানে ওজন কমছে না বাড়ছে, ওই একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি। এটা হয় 2-3 মাস পরেই এটা হয় যে ম্যাডাম প্রথম দিকে দারুণ ওয়েট লস করেছি, এখন তো আর কিছুই হচ্ছে না, ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। তার মানে কি আমার বডি ইউজ টু হয়ে গেছে ওই ক্যালোরি ডেফিসিট প্ল্যান মানে মেনটেন করতে করতে। এবার কি হতে হবে, এবার আমাদের মেটাবলিজমকে একটু বুস্ট করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। তো সেই নাড়াচাড়াটা কিন্তু আমরা ক্যালোরি নিয়ে তখন খেলি। কি খেলি যে সবসময় যে আরও ক্যালোরি কমিয়ে দিলাম, তাহলে তো আর সে সাস্টেন করতে পারবে না। কিন্তু আমি কিন্তু অনেক সময় ক্যালোরি টাইট্রেট করি এইভাবে, একটু ফর্ম অফ কুকিংটা চেঞ্জ করলাম, বা এই যে ফ্রাইড রাইসের কথা বললাম সেখানে হয়তো একটু ব্ল্যাক পেপার, এই যে আমাদের ইন্ডিয়ান স্পাইসেস, হলুদ, ব্ল্যাক পেপার, সিনামন, এগুলোর কিন্তু কেউ কোনো দিন নামই নেয় না। তো এগুলোরও কিন্তু একটা প্রপার সিগনিফিকেন্স আছে যে স্পাইসেস অ্যাড করলেও কিন্তু আমাদের ক্যালোরি বাড়া কমা হয়। তার মানে কি ওই যে স্পাইসেসগুলো আমি ওখানে অ্যাড করে একটু অন্য টাইপের খাবার খাচ্ছি, সেখানে কি হচ্ছে আমার মেটাবলিজমটা আবার রিসেট হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা খুব দারুণ উপায়, যেখানে চিট মিল আমার কাছে কিন্তু একটা দরকার। তো কি আছে, আমি একটা মিল করেছি, কিন্তু আমার ততদিনে আমি তো হ্যাবিটটা ডেভেলপ করে ফেলেছি যে আমাকে কতটা খেতে হবে, একদম একদম। কি খেতে হবে এবং কিভাবে খেতে হবে। তারপর দিন থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, কোনো অসুবিধা নেই। অনেক অনেক অজানা তথ্য আমরা আজকে কিন্তু জানতে পারছি। আর একটা কোয়েশ্চেন রয়েছে আমার, যেটা হচ্ছে যে এই যে স্পাইসের কথা বলেন, ইন্ডিয়ান স্পাইস, তো এখানে আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে যে কেশর খেলে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়। অনেকের কালার নিয়ে একটা ধারণা থাকে যে কেশর খেলে, দুধে কেশর মিশিয়ে খেলে তাদের আমাদের কালার চেঞ্জ হতে পারে, বা অনেকে কালো থেকে ফর্সা হতে পারে, বা এই যে ব্যাপারগুলো থাকে। বা আমাদের এই কেশর কি কোনোভাবে আমাদের মানে ডায়েটের সাথে কোনোভাবে কি কাজ করে, নাকি ফ্রেগনেন্স বা এটার ওপরেই শুধুমাত্র এটা কাজ করে? হ্যাঁ, কেসারের ডেফিনেটলি কিছু সিগনিফিকেন্স ডেফিনেটলি আছে, বাট কমপ্লেকশন একদম সে ডার্ক থেকে ফেয়ার করে দিচ্ছে, এগুলো মানে দিজ আর অল হ্যাঁ কাইন্ড অফ আ মিথ। মানে এগুলোর কোনো সিগনিফিকেন্ট এখন অবধি কোনো আমাদের রিসার্চ সেরকম কিছু নেই। আর তো আমরা আজকে এত ইনফরমেশন নিয়ে বসেছিলাম, কিন্তু আজকে সময় আমাদের সীমিত, তো আমাদের শেষ করতে হবে। তো তার আগে আমরা শ্রেয়সী ম্যামের কাছে জানবো যে ওনার জীবনে আপনি তো প্রত্যেক দিন প্রতিনিয়ত এত মানুষকে আপনি কাউন্সেলিং করছেন, তাদেরকে সুস্বাস্থ্যের পথে এগিয়ে দিচ্ছেন, তো সেই জায়গা থেকে যদি কোনো মজাদার কোনো ঘটনা যদি আপনার ঘটেছে, সেরকম কিছু যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, এখন যেটা মনে করতে পারছি সেটা হলো একটা ঘটনা ছিল যেখানে ওই 20s বা 30s একজন মেয়ে আর কি, তো আমার চেম্বারে আসে। তো আসার পর মানে যখনই ঢুকেছে আমার চেম্বারে, প্রচণ্ড মানে একটা লস্ট অ্যাটিটিউড, মানে খুব তাড়াহুড়োতা। আমি বললাম তুমি আগে বসো, তুমি শান্ত হয়ে বসো, আমি তোমার কথা শুনবো। ম্যাম শুনুন প্লিজ, আমার না মানে আমি এবার ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি বললাম কেন, কি হয়েছে? ম্যাম আমি এত ধরনের ডায়েট ট্রাই করেছি, আপনি বিশ্বাস করবেন না, সে আমাকে অনেকগুলো, সে কিটো ডায়েট, ভেগান ডায়েট, প্যালিও, অনেক কিছুর নাম বললো, প্রচুর ডায়েট আমি করেছি, কিন্তু ম্যাম একটাতেও আমি সাস্টেনেবল রেজাল্ট পাচ্ছি না। আমি মানে হোপলেস হয়ে এবার আপনার কাছে এলাম, বিকজ আমি কারুর রেফারেন্সে আপনার নাম শুনেছি। তো এটা কেন, আপনি প্লিজ আমাকে এটাতে হেল্প করুন। তো যখন ওর রিকল আমি আস্তে আস্তে নিচ্ছিলাম, তখন একটা সিম্পল প্রশ্ন করেছিলাম যে তুমি কি জানো যে একটা ঘুম তোমার যদি ডিস্টার্বড হয়, তাতেও যে তোমার ওজন বৃদ্ধি হতে পারে। আপনি ভাবতে পারবেন না, তার ওই কথাটা শুনে তার মুখে যে এত রাগ, এত বিরক্তি, আমাকে পরিষ্কার বলো ম্যাডাম আমি এখানে ওয়েট লসের জন্য এসেছি, হাউ ডাজ ইট মেক সেন্স যে আমার ঘুম হচ্ছে কি হচ্ছে না, আপনি প্লিজ আমাকে বলুন আমার কেন ওয়েট লসটা হচ্ছে না। তখন আমি ভাবলাম যে না, সোজা হ্যাঁ না ঠিক আছে, ফেয়ার পয়েন্ট, তুমি বলো, তুমি তোমার সম্বন্ধে। এবার ও বলতে শুরু করলো। তো যখন ও বলতে শুরু করলো, আমি সেটাই ভাবলাম যে সেও না ওই একই ভুল করছে যেটা আমরা 5 জন লোক সেম ভুল করে থাকি। কি ভুল? সো শি ইজ অলসো ট্রাইং টু অ্যাটাক দ্য সিমটম উইদাউট অ্যাটাকিং দ্য রুট কজ। এটার মানেটা আমি আরেকটু ভালো করে আমি বোঝাই, যেটা আমি ওকে বলেছিলাম। তো আমি তখন ওকে একটা আরেকটা এক্সাম্পল দিয়েছি। ধরো তোমার আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে,
কিন্তু তুমি জানতে পারলে যে মাথা যন্ত্রণাটা কেন হচ্ছে, না তোমার অ্যাসিডিটি হয়েছে বলে মাথা যন্ত্রণাটা হচ্ছে। তো তুমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তুমি কোনটা রেমিশন করার চেষ্টা করবে? তুমি কি আগে মাথা যন্ত্রণাটা ঠিক করার চেষ্টা করবে, না অ্যাসিডিটিটাকে ঠিক করার চেষ্টা করবে? তো এই প্রশ্নটা বলার পরে সে একটু দুবার ভাবলো। তখন আমাকে বললো, ম্যাডাম তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে এত কাল ধরে আমি যা যা করলাম, এত ডায়েট করলাম, এত কিছু করলাম, সেগুলো সঠিক ডিরেকশানে ছিল না? একদম বিঙ্গো, একদম। সো আমাদের প্রবলেমটা হলো যে আমরা ওই সিমটমসের পেছনে দৌড়াতে থাকি, রুট কজটা না চিন্তা করে। তো এখানে আমি কেন এই প্রশ্নটা, যখন কেন কি ও ওয়েট লসের জন্য এসেছিল, রাইট। তো ওয়েট গেনটা আমার কাছে একটা সিমটম, সেটা অনেক কারণে ওয়েট গেন হতে পারে। কিন্তু আমি যতক্ষণ না তার রুট কজটা জানছি যে সেটা কি কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য, নাকি তোমার সঠিক ঘুম ঠিকঠাক হয় না সেটার জন্য, নাকি তোমার খাবারের কিছু ইমব্যালেন্স, নাকি তোমার শরীরের ভেতর কিছু প্যারামিটার, ইন্টারনাল প্যারামিটার গণ্ডগোল, সেটার জন্য ওয়েট গেনটা হচ্ছে, কী কারণ সেটা যতক্ষণ না আমরা বুঝছি, ওই ওপর আমি ক্র্যাশ ডায়েট করলাম, ডায়েট diet করলাম, করলাম, আমি কোনো right. রেজাল্ট, সাস্টেনেবল রেজাল্ট পাবো না। তো তখন আমি আমার কাউন্সেলিংটা সব করার পরে একটা কথা দিয়ে আমি শেষ করেছিলাম যে আমাদের যে 3 ইডিয়েটস মুভিটা আমরা দেখেছি, যেখানে আমির খান রাঞ্চো ক্যারেক্টার প্লে করেছিল আর কি, তো সেখানেও একটা কথা বলেছিল যে ডোন্ট রান আফটার সাকসেস, রান আফটার এক্সিলেন্স, সাকসেস উইল রান আফটার ইউ। তো আমি কোথাও না কোথাও 3 ইডিয়েটস এই মুভিটা থেকে না ভীষণ ইন্সপায়ার হয়েছিল, ওই পার্টিকুলার ডায়লগটা। তো ওইটা আমি এখন আমার কাউন্সিলিংয়ে একটু রিমডিফাই করে আমার পেশেন্টদের যারা ওয়েট লসের জন্য দৌড়াচ্ছে, আমি একটাই কথা বলি, ডোন্ট রান আফটার আ ওয়েট লস, রান আফটার আ গুড হেলথ ফার্স্ট। রাইট। তুমি যদি সেটা অ্যাচিভ করতে পারো, তোমাকে ওয়েট লসের পেছনে দৌড়াতে হবে না, ওয়েট লস তোমার পেছনে দৌড়াবে। বাহ, অদ্ভুত। তো আমাদের আজকের পডকাস্ট সেশন আমরা এইখানেই, এই জায়গাতেই শেষ করছি। তো আশা করি ভবিষ্যতে আবার আমরা শ্রেয়সী ম্যামকে পাবো এবং সেদিন আরও অনেক ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। আজকের জন্য এটুকুই। আপনারা যারা শুনছেন, দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও নতুন নতুন তথ্য আপনারা পেতে থাকবেন। আর যদি মনে হয় কোনো রকম প্রশ্ন রয়েছে, আমাদের মেসেজ বক্সে আপনারা প্রশ্ন দিতে পারেন। আমরা চেষ্টা করব শ্রেয়সী ম্যামের থেকে রিপ্লাই নিয়ে সেটা উত্তর দেওয়ার। তো অনেকক্ষণ শ্রেয়সী ম্যাম তার বিজি শিডিউল থেকে আমাদের সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।